নিশ্চয়ই খুন হওয়ার আগে দুজন ড্রিংক করছিল। ও এবার বুঝতে পারে যে না, যে খুন করেছে সে একজন মেয়ে। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে ৬টা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়। যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। এক রাতে কলকাতা শহর প্রায় ঘুমিয়ে পড়েছিল। বাড়ির দরজা, জানলা, লাইট সবকিছু অফ ছিল। সেদিন কলকাতা শান্তিতেই ঘুমাচ্ছিল। কিন্তু সেই রাতে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। কলকাতার এক আভিজাত্য ফ্ল্যাটে মৃত্যু হয় আবির মুখার্জির। আবির মুখার্জি ছিলেন নামি দামি ব্যবসায়ী, আর সেই মৃত্যুর কেসটা এসে পৌঁছায় অর্জুন চট্টোপাধ্যায়ের হাতে। নমস্কার বন্ধুরা, আজকে আছি আমি তোমার সাথে রিকু। বন্ধুরা, তোমরা এর আগে শুনেছিলে আমাদেরই চ্যানেলে ৪৪ নম্বর এপিসোডে অশরী কবলের গোয়েন্দা। সেইখানে অর্জুন তার বন্ধুর বাড়ি গিয়ে একটা ভুতুরে কাণ্ডতে পড়ে। সেখান থেকে সে বাড়ি আসে, আর সেই বাড়ির থেকেই তার শুরু হয় তার লাইফের প্রথম ক্রিমিনাল কেস। আজকে আমরা শুনবো যে অর্জুন কি এই রহস্যটাকে উদ্ধার করতে পারবে কি পারবে না। তো চলো শুরু করা যাক। অর্জুন পাঁশকুড়ার থেকে হাওড়ায় নেমে এক প্রকার তাড়াহুড়ো করেই অফিসে যায়। আর অফিসে ঢুকতেই তার সিনিয়র তাকে বলে, অর্জুন শুনেছে তো কি হয়েছে? বলছে, হ্যাঁ স্যার শুনেছি। তাহলে এই কেসটা কিন্তু তোমার সামলাতে হবে বাবা। তখন সিনিয়র তাকে বলে, এই মৃত্যুটা কিন্তু কোনো স্বাভাবিক মৃত্যু না। রাত্রেবেলায় তার বুকের পা পাশে একটা ছুরির আঘাত, রক্ত কম কিন্তু খুব নিখুঁত। বুঝতেই পারছো জিনিসটা কি? তখন অর্জুন বলে, স্যার সবই বুঝতে পারলাম, এটা তাহলে আসলে খুন। সিনিয়র বলছে, এই তো সব তো বুঝেই গেল, তাহলে কাজে লেগে পড়ো। তখন অর্জুন কি করে, সেই ফাইলটা হাতে নেয়, হাতে তুলে দেখে যে কেস অফ নাম্বার 001, ভিকটিম আবির মুখার্জি। তখন সে ভাবে যে এই জিনিসটা পুরোই পরিকল্পিত একটা নাটক। অর্জুন আর কোনো কথা না বাড়িয়ে সেদিন রাতেই চলে যায় সেই ফ্ল্যাটে যেইখানে আবির মুখার্জির মৃত্যু হয়। গিয়ে দেখে সামনে পুলিশের ব্যারিকেড দেওয়া, কাউকে ঢুকতে দিচ্ছে না। অর্জুন যায়, তখন তাকে একটা কনস্টেবল আটকায় যে কি হলো, কোথায় যাচ্ছে? তখন অর্জুন তার আইডি কার্ডটা দেখা, তখন বলছে, হ্যাঁ স্যার আপনি আসুন, স্যার আসুন। অর্জুন যখন যায় তখন গিয়ে দেখে যে বাড়িটা পুরো স্বাভাবিক, মানে কোনো ছেড়খানি হয়নি বাড়িতে, কোনো ভাঙাচোরা, কোনো পায়ের ছাপ কিচ্ছু নেই। আর দরজাটা লক্ষ্য করে দেখে যে দরজাটাই ভাঙা না, দরজাটার ভিতরে চাবি লাগানো আছে। তখনও বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো কাছের লোক নয়, ওর আবির তাকে চিনতো, আর না হলে আবির বুঝতে পারেনি যে কেউ তাকে মারতে এসেছে। সে যখন ধীরে ধীরে তার ঘরের দিকে যাচ্ছে তখন দেখে যে আবিরের দেহ মাটিতে পড়ে রয়েছে, চোখটা খোলা কিন্তু মুখে কোনো ভয়ের ছাপ নেই। তখন আবির একটা কনস্টেবলকে বলছে, তুমি দেখতে পাচ্ছ কিছু? বলছে, কি স্যার? বলছে, এনার মুখে কোনো ভয়ের ছাপ নেই। তার মানে আমি যেটা বললাম সেটাই হয়েছে। এই লোকটা যে মেরেছে তাহলে সেই আবির চিনতো তাকে, না হলে কিন্তু সেই মৃত্যুটার আগে তার মুখটা অন্যরকম হতো। দেখো কোনো ভয়ের ছাপ নেই। এবার অর্জুন পুরো জিনিসটা খুঁটিয়ে দিচ্ছে, আর তার সাথে একটা লক্ষ্য করে যে একটা ছুরি যেটা রান্নাঘরে ইউজ করা হয়, যেমন রান্নাঘরে কিছু কাটার জন্য ইউজ করা হয়, সেই রকম একটা ছুরি তার পাশে পড়ে রয়েছে, কিন্তু ছুরিতে রক্তের দাগ নেই। অর্জুন সেটাকে নেয় আর ভালো করে দেখে। অর্জুন মনে মনে ভাবে যে এই ছুরি দিয়েই হয়তো এনাকে খুন করা হয়েছে, আর রক্তটা হয়তো মুছে ফেলা হয়েছে। সে ওটাকে একটা এভিডেন্স ব্যাগে রাখে আর ওটে সারা বাড়িটা চেক করতে লাগে। তখনই ডাইনিং রুমে
একটা জিনিস দেখতে পায়। একটা জায়গায় একটা টেবিল ছিল, সেই টেবিলের উপরে দুটো ওয়াইনের গ্লাস রাখা ছিল। একটাতে লিপস্টিকের দাগ ছিল, একটাতে নেই। সেই দুটো ভালো করে দেখে, খুঁটিয়ে দেখে যে এই দুটো কি হতে পারে, কার লিপসের দাগ, সেটাও এভিডেন্স দেখে রাখে। আর একটা চিরকুট পায় সে, সেই চিরকুটে লেখা আছে, সত্য কখনো চাপা থাকে না, যতই দরজা বন্ধ থাক। সেই চিরকুটটাও ও এভিডেন্স ব্যাগে রাখে। ও পুরো বাড়িটা আর তার বডিটা দেখতে থাকে, যে ভাবে যে ক্রাইম সিনটা আসলে কিভাবে হয়েছিল। ও নিজের মতন করে ভাবতে থাকে আর চোখ বন্ধ করে ভাবতে থাকে যে ওই রাত্রিবেলায় কি হয়েছিল, কখন মারাটা হয়েছিল। আর দেখতে দেখতে একটা জিনিস তার লক্ষ্য করে যে যখন মারাটা হয়েছিল তখন ঠিক রাত 11টা বাজে। এই জিনিসটা অর্জুন বুঝতে পারে ঘড়ি দেখে, দেয়াল ঘড়ি, কারণ সেই সময় দেয়াল ঘড়িটা অফ হয়ে গেছিল 11টা কাটায়। দেয়াল ঘড়িটা নামিয়ে সে কাঁটাটাকে ঘোরায়, ঘড়িটা চলে। তখন অর্জুন ভাবছে এটা হয়তো কেউ ইচ্ছাকৃত করে এই ঘড়িটাকে বন্ধ করেছে, ঘড়িটা কিন্তু খারাপ না। তখন অর্জুন কনস্টেবলকে বলছে, বুঝতে পারছো? বলছে কি স্যার? আরে বুঝতে পারছো না, এই খুনটা যে করেছে তার খুব সাহস। সে পুলিশকে ওপেন চ্যালেঞ্জ করছে যে তোমরা আমাকে ধরো, খুব চালাক। কিন্তু আমি যে অর্জুন, আমার হাতে তো পার পাবে না বাবা। এরকম সে বলছে আর বডিটাকে ও ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করছে। তখন নিজের থেকে একটা কনস্টেবল আসে, এসে অর্জুনকে বলে, স্যার একজন মহিলা এসছেন, আপনার সাথে কথা বলতে চান। বলছে হ্যাঁ, কি নাম? তখন কনস্টেবলটা বলছে পায়েল মুখার্জি। যখনই পায়েল মুখার্জি নামটা শুনেছে, অর্জুন বলছে কি বলছে, পায়েল মুখার্জি? এক প্রকার অর্জুন ওই ঘর থেকে দৌড়ি নিচে নামে। নিচে নেমে সে যেটা দেখে অবাক হয়ে যায়। আসলে পায়েল মুখার্জি আর কেউ না, তার গার্লফ্রেন্ড। আর যে খুন হয়েছে সেটা হচ্ছে তার গার্লফ্রেন্ডের বাবা। পায়েল মুখার্জি অর্জুনকে দেখে অবাক হয়ে যায় আর তাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। এখানে বলে রাখি যে অর্জুন আর পায়েলের আলাপ হয়েছিল একটা লাইব্রেরিতে প্রথম দেখা, কফি খাওয়া, একসাথে হাঁটা, এই করতে করতে তাদের সাথে ঘনিষ্ঠ আলাপ হয়। সেই সূত্রে তাদের সাথে আলাপ, কিন্তু তাদের পরিবার মানে পায়েলের পরিবারের সম্বন্ধে অর্জুন জানতো না, তার বাবাকেও চিনতো না, মাকেও চিনতো না। সেক্ষেত্রে অর্জুন কিন্তু বুঝতে পারেনি যে পায়েলের বাবা আবির। তখন পায়েলকে ও ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে পায়েল বসে। তখন অর্জুন বলছে, তুমি আমাকে একবারও বলবে না এটা তোমার বাবা? পায়েল কোনো কথা বলে না। পায়েলের মুখে অর্জুন দেখতে পাচ্ছে কোনো একটা ভয়ের ছাপ। অর্জুন বলছে কি হয়েছে তোমার, তো চুপচাপ। পায়েল কোনো কথা বলে না, শুধু অর্জুনকে জড়িয়ে থেকে বলে, আমাকে বাঁচাও, আমি এগুলো কিছু করিনি। তখন অর্জুন বলছে তুমি এগুলো কিছু করোনি মানে কি হয়েছে? তখন পায়েল আর কিছু বলে না। সেই সময় আবিরের বডিটা ফরেন্সিকে পাঠায়। অর্জুন এক প্রকার পায়েলকে শান্ত করার চেষ্টা করে, আর তখন তার মনে যে এইটা এই কেসটা যে মৃত্যু, সেই সবকিছু ভুলে গেছিল শুধুমাত্র তার প্রেমিকার চোখের জলে। সে শুধু তাকে নিয়েই ব্যস্ত ছিল, যে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু এইদিকে যে এত বড় কেস পড়ে রয়েছে সেই সব তার কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর যখন ভোর হয়, তখন পায়েল একটা ফ্ল্যাটে থাকতো, আলাদা ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে রেখে অর্জুন যায় তার অফিসে গিয়ে যখন তার পুরনো ফাইলগুলো ঘাঁটছে, যখন আবিরের ডেটাগুলো চেক করছে, তখন দেখা যায় যে আবির মুখার্জির যতটা ভালো মানুষ ছিল বাইরে,
কতটা ভালো মানুষ কিন্তু ঘরের ভিতরে না। সেই মানুষটা এক প্রকার বলতে পারো সেটা মানুষ না, এক প্রকার সে পশু। পশু কেন? পায়েলের মা মারা যায় বিগত 2 বছর আগে, কিন্তু পুলিশ রিপোর্টে এটা এসেছিল যে পায়েলের মা সিঁড়ি থেকে পিছলে পড়ে যায়। সেই কেস ফাইলটাও এখানে নেই, মিসিং আছে। আর সেই থানায় অনেক অনেক রিপোর্ট এসছে আবিরের জন্য, যে অনেক মেয়েকে শ্লীলতাহানি করা, অনেকের কাছে টাকা নেওয়া, অনেককে মার্ডার করা, এরকম অনেক কেস তার বাবার বিরুদ্ধে আছে। সেই ওই ফাইলটা দেখে এক প্রকার সেই ফাইলটা নিয়ে চলে যায় পায়েলের কাছে সব সত্যটা জানতে। তখন আর সে প্রেমিকের মতন যায় না পায়েলের কাছে। তখন পায়েলকে গিয়ে বলছে, পায়েল সত্যি কথা বলো আমাকে সব, তোমাদের পরিবারে কি হয়েছিল, নাহলে তো আমি তোমার বাবার খুনিকে ধরতে পারবো না। তখন পায়েল তাকে বলছে, অর্জুন ওটা আমার বাবা না, উনি ছিল কাপুরুষ, আমার মাকে নৃশংসভাবে হত্যা করে। আমার মাকে সেই রাতে আমার বাবা সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি তখন কিছু করতে পারতাম না, আমি তখন কিছু করতে পারিনি। আমি পুলিশের কাছে গেছিলাম, কিন্তু পুলিশ আমার কথা শোনেনি, কারণ আমার বাবার অনেক টাকা, সব টাকা দিয়ে সব কেসগুলো ধামাচাপা করে দেয়। তখন অর্জুন বলে যে তোমার বাবা আর কি কি করেছে সেই সব কথাগুলো আমাকে বলো, সেই সব কথাগুলো আমাকে বলো, নাহলে কিন্তু আমি এই কেসের কিচ্ছু বুঝতে পারবো না, আর তোমাকে কিন্তু আমি সাহায্য করতে পারবো না। পায়ে দেখো, তুমি আমার কিছুদিন পর তুমি আমার জীবন সঙ্গিনী হবে, সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি তোমাকে সাপোর্ট করবো। তুমি আমাকে সব খুলে বলো যে কি ব্যাপার, কি বৃত্তান্ত। তখন পায়েল আবার বলে যে আমার বাবার একটা বাজে স্বভাব ছিল, সে কোনো মেয়েকে দেখলে তার লোভ সামলাতে পারেনি। এরকম প্রতিনিয়ত অনেক মেয়ে আছে যে বাবার হাতে নির্যাতন হয়েছে, সেই কেসগুলো পুলিশে যায়নি, যেতে দেয়নি আমার বাবা। তখন অর্জুন বলছে, আচ্ছা তুমি কি চাও না তোমার বাবার খুনিকে আমরা ধরি বা শাস্তি হোক তার? তাই বলছে, না আমি চাই না, আমি আমার মনে হয় যে করেছে ভালো কাজ করেছে, আর আমি তাকে পেলে একবার তাকে বলবো থ্যাংক ইউ, যে তুমি খুব ভালো কাজ করেছো। তখন অর্জুন এক প্রকার মাথা তার কাজ করে না, যে কি হচ্ছে, আমি কি কেসে আসলাম, আমি কিছুই বুঝতে পারছি না। একটা কথা ভাবো যে অর্জুন তার লাইফের প্রথমেই এমন একটা কেস নেয়, সেই কেসটা তার প্রেমিকাকে ঘিরে, একদিকে প্রেম আর একদিকে ন্যায় বিচার, সে কোনটাকে দেখবে? এদিকে পুলিশের, এদিকে তার হেড অফিস থেকে তার উপরে প্রেশার আসছে, এদিকে তার প্রেমিকের সামলাতে হচ্ছে, আর এইদিকে সেই কেসটা নতুন, সবকিছু না এক প্রকার সে গুলিয়ে যাচ্ছে মাথার ভিতর থেকে, মানে মাথাটা কোনো কাজই করছে না, সে বুঝতেই পারছে না যে সে কি করবে। এক প্রকার পায়েলের বাইর থেকে সে হন্তদন্ত করে বেরিয়ে তার অফিসে আসে, অফিসে এসে এক কাপ চা খায় আর ফাইলগুলো ঘেটে দেখে। আর ওইখানে দেখবা ওই যারা মানে যেখানে মরে যায় বা পুলিশ পুলিশ যেখানে যায় সেখানে হচ্ছে তোমার ওই ছবি টবি তোলে, ওই ছবিগুলো হচ্ছে পরে কাজে লাগে। সেই ছবিগুলি ওর জন্য বারবার দেখছে যে উম, এই খুনটা এখানে কি করে হলো, বা কি করে হলো, কখন হলো, কখন হলো তো সে বুঝতে পেরেছে, খুনিটা ঢুকলো কি করে। সে আবারও সেই সেই ফ্ল্যাটে যায়, সেই ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটটা ভালো করে দেখে। তখন একটা কথা জানতে পারে, সেই ফ্ল্যাটটা পুরোটাই ওনার, আর ফ্ল্যাটে উনি ছাড়া কেউ থাকতো না। আর ওনার যেহেতু বয়স হয়ে গেছিল, সেহেতু উনি ফার্স্ট ফ্লোরে থাকতো, কারণ যাতায়াত করতে সুবিধা হবে। যখন তার সিনিয়র তাকে বলে যে সব দরজা জানলা বাইরের থেকে বন্ধ ছিল, সেইটা হিসাবে আবার ওই দরজাটা বন্ধ করে বাইরের থেকে, ও বন্ধ করে দেখে যে খুনি এসছে, তাহলে হয়তো কলিং বেল বাজিয়েছে, বাজিয়ে তাহলে আবির খুলেছে, তাহলে আবির তাকে চিনতো।
আবির চিনে ঘরে যায়। ও সেইভাবে সাজাচ্ছে আর সেইভাবে ও একটা একটা করে পা ফেলছে। মানে ও মনে করছে ভিতরে আবির আছে আর ওই নিজে খুনি। নিজে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কলিং বেল টিপলো, বাইরের থেকে আবির দরজাটা খুললো, ঘরের থেকে আবির দরজাটা খুললো, ও বাইরের থেকে ঘরে গেল। ঘরে গিয়ে আবার সাজাচ্ছে যে ও ঘরে গিয়ে প্রথমে কি করলো। এই করতে করতে অনেক জিনিসটা তার ক্লিয়ার হয়। আর প্রথমে একটা কথা বলেছিলাম যে দুটো ওয়াইন গ্লাস পেয়েছিল। ওয়াইন গ্লাসে একটাই লিপস্টিক দাগ ছিল, একটাতে দাগ নেই। সেটাও ও মনে করে যে তাহলে খুন করার আগে কি তারা কোনোভাবে ড্রিঙ্কস করেছিল? তাহলে যে এসছিল এই খুনিটা হয়তো মেয়ে। আর সেই ওয়াইন গ্লাসটা, ওই ওয়াইন গ্লাসের পাশে একটা বোতল ছিল। সেই বোতলটা সেদিন ও লক্ষ্য করেনি, সেটা হচ্ছে ওয়াইনের বোতল। আর সেটাতে যে দেখে যে রিসেন্ট ডেট, মানে বোতলের গায়ে দেখবে একটা ডেট থাকে, রিসেন্ট ডেট। আর ওই টেবিলে জল বা জাতীয় কিছু একটা পড়া, ওইটাকে সে দেখে যে ওটা মানে সেদিনই হয়েছে। এটা দেখবা জল পড়ে থাকলে দাগ হয়, সে ডাক্তার থেকে যায়। ও তখন বুঝতে পারে নিশ্চয়ই খুন হওয়ার আগে দুজন ড্রিঙ্ক করছিল। ও এবার বুঝতে পারে যে না, যে খুন করেছে সে একজন মেয়ে। আর সেই সঙ্গে সঙ্গে ফোনটা পকেট থেকে বার করে তার সিনিয়রকে ফোন করে, স্যার আমি খুনিকে পেয়ে গেছি স্যার। সিনিয়র বলছে মানে কি বলছো, তুই এত খুনিকে পেয়ে গেলে? বলছে হ্যাঁ স্যার। বলছে কি করে? স্যার যে খুন করেছে উনি হচ্ছে একজন মহিলা। তখন সিনিয়রকে বলছে আপনি আসুন এখানে, আপনি এখানে আসুন, তাহলে আমি আপনাকে বোঝাচ্ছি। ও সিনিয়রটা এসে বলে তুমি কি বলছো, তুমি একটা কেস তুমি 1-2 দিনে সলভ করে দিলে, এরকম একটা হয় নাকি বিষয়? বলছে স্যার আপনি আসুন তো। সিনিয়র আসলো, সিনিয়র এসে দেখলো সব জিনিসটা। অর্জুন সিনিয়রকে সব বললো যে স্যার এই ব্যাপার। তখনও সিনিয়রটা বলছে হ্যাঁ অর্জুন তুমি ঠিকই বলেছ, যে খুন করেছে সে একটা মেয়ে। তাহলে আমাদের এখন ওই মেয়েটাকে দরকার, যে খুন করেছে, তাহলেই আমাদের এই কেসটা সলভ। তখন সিনিয়র বলছে বাহ সাবাস, তুমি লাইফের প্রথম কেস এত তাড়াতাড়ি সলভ করলে। তখন অর্জুন সিনিয়রকে বলে স্যার সবই তো ঠিক আছে, কিন্তু এই আবির মুখার্জি কি হয় জানেন? বলছে কে? আমার যার সাথে বিয়ে হবে তার বাবা। বলছে কি বলছো? বলছে হ্যাঁ স্যার। আর একটা কথা, এই যে নামি দামি ব্যবসায়ী আপনারা বলতেন না, এর পিছনেও একটা ভয়ঙ্কর মুখোশ পড়েছিল এই মানুষটা। তখন ওই ফাইলগুলো সব দেখায় ওনাকে, সিনিয়রকে। তখন সিনিয়র তো ভাবে যে এটাও কি করে সম্ভব। তখন সিনিয়র অর্জুনকে বলে অর্জুন তুমি অনেক তাড়াতাড়ি এগোচ্ছ, কোনো হেল্প লাগলে আমাকে বললো, আমি সব রকমের হেল্প করতে তোমাকে রাজি আছি। অর্জুন আর একটা সুরাহা পেয়ে গেল, কিন্তু অর্জুন একটা জিনিস মিস করে গেছে। সেই মিসটা হচ্ছে ওই যে কাগজের টুকরোতে যে লেখাটা, ওইটা ও এভিডেন্স বক্সে রেখে অফিসে জমা দিয়েছে, কিন্তু সেটাকে দেখেনি। ওটাকে দেখলেই হয়তো কেসটা এখানে ও মিটে যেতে পারতো, কিন্তু ওটাকে ও ভুলেই গেছে এক প্রকার। তখন কি করে, ওই ফ্ল্যাটের যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে ততগুলো সিসিটিভি ক্যামেরা চেক করে কিছু দেখতে পায় না। ঠিক 10টার সময়, যখন রাত 10টা বাজে, সেই সময় দেখে যে একটা লাল কালারের গাড়ি সেই ফ্ল্যাটের সামনে থেমে ওখান থেকে একটা মেয়ে আবিরের ফ্ল্যাটের দিকে যায়। আবিরের ফ্ল্যাটে কলিং বেল বাজায় আর ভিতর থেকে একজন দরজা খোলে, মেয়েটা ঢুকে যায়। তখনই অর্জুন কনস্টেবলকে বলছে দেখেছো তো আমি কি বলেছিলাম, মিলল তো আমার কথা? আরে আমি অর্জুন, আমি যেই কেস ধরবো সেই কেসে একেবারে সলভ হয়ে যাবে। মনে করো ওর ভিতরে আলাদাই কনফিডেন্স। কিন্তু এইখানেই তো টুইস্ট, ওই যে ঢুকে গেল, ওর পরে আর কোনো সিসিটিভি ক্যামেরা পায়নি। আর মেয়েটা যে ঢুকলো সেই মেয়েটার মুখ কিন্তু পরিষ্কার না। আর সব থেকে অবাক করা বিষয়, তারপরে সিসিটিভি ক্যামেরাতে
ওই ঘর থেকে কেউ বেরোচ্ছে সেটা নেই, পুরো ব্ল্যাঙ্ক। তখন অর্জুন ভাবে কি হলো, একজন ঢুকলো, সে বেরালো না, তাহলে কি সেই ঘরের মধ্যেই আছে? সে ওই সিসি ক্যামেরা রুম থেকে বেরিয়ে এসে তন্ন তন্ন করে সারা ফ্ল্যাট খুঁজতে লাগে, আর সবাইকে বলে যে সারা ফ্ল্যাট আনাচে কানাচে খোঁজো, হয়তো খুনি এখানেই আছে, হয়তো খুনি এখানেই আছে, খুনিকে পেয়ে যাবো। সারা ফ্ল্যাট খোঁজে, কিন্তু কোনো জায়গায় সেই মেয়েটাকে পায়নি। অর্জুনের মাথা এবার বলছে যে মেয়েটা ঢুকলো, বেরালো না, মেয়েটা ঢুকলো বেরালো না, তাহলে মেয়েটা বেরালো কোথার থেকে? আর তখনই অর্জুনের সিনিয়র ফোন করে অর্জুনকে ডাকে, বলছে তুমি শিগগিরই অফিসে আসো। অর্জুন বলছে কেন স্যার? বলছি না শিগগিরই আসো অফিসে। অর্জুন এক প্রকার কাজ ফেলে তার বাইকটা নিয়ে অফিসে যায়। বলছে অর্জুন, তুমি যে ছুরিটা নিয়ে এসেছিলে, ওই ছুরিটা দিয়ে ওনাকে খুন করা হয়নি। বলছে কি বলছে? বলছে হ্যাঁ, ওই ছুরিটা দিয়ে ওনাকে খুন করা হয়নি। খুনি অতটাও বোকা না যে একটা ছুরি দিয়ে খুন করে রেখে যাবে, সেই ছুরিটা আবার রেখে যাবে পরিষ্কার করে। এইগুলো হচ্ছে একটা চাল। এইগুলোর চাল হচ্ছে যাতে আমরা বুঝতে পারি এই খুনটা ইচ্ছাকৃতভাবে না হয়েছে, হট করে হয়েছে। খুনি কিন্তু অতটা চাল, মানে অতটা বোকা না কিন্তু। তখন অর্জুন যতগুলো সূত্র খুলে ফেলেছিল, আবার যেন ওর সূত্রগুলো প্যাচ হয়ে যাচ্ছে, আবার আবার যেন দড়িগুলো গিট হয়ে যাচ্ছে। ও এতক্ষণ ধরে ভাবলো যে আমি আরো 2-3 দিন তদন্ত করলেই হয়তো আমি কেসটাকে পেয়ে যাব, কিন্তু কেসটা আবার জটিল হয়েছে। এবার তো প্রচুর পরিমাণে জটিল হয়েছে, কারণ এখন খুঁজতে হবে হচ্ছে মারার উইপেন, আর খুঁজতে হবে ওই মেয়েটাকে। এই দুটো খুঁজে পেয়ে গেলেই মোটামুটি এই কেসটা এখানে সলভ হয়ে যাবে। তখন দেখবা পুলিশের ওখানে ডাক্তার থাকে যারা মানে ফরেন্সিক করে, তখন ওখান থেকে রিপোর্ট আসে যে যেই ছুরি দিয়ে খুন হয়েছে সেইটা হচ্ছে চপার। চপার বলতে দেখবা যারা মাংস কাটে, খাসির মাংস বা বলো, ওটাকে চপার বলে। একটু বড় টাইপের হয়, হাতলটা ছোট হয়। আর যেই ছুরি দিয়ে খুন হয়, মানে যেই ছুরিটা পেয়েছে সেটা হচ্ছে এমনি নাইফ বলে, যেটাকে এমনি মশলা কাটে বা পেঁয়াজ কাটে, সেই ছুরিটা দিয়ে। তখন অর্জুন বলছে স্যার, চপার দিয়ে ওরকম করে খুন, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো দেখে তো বোঝা যাচ্ছে না। আর দাগটাও না খুব সামান্য, মানে ওই বুকের যে বাঁদিকে দাগটা ছিল সেটা খুব সামান্য, দেখলে বুঝতেই পারবে না যে এটা ওই নাইফ দিয়ে খুন করা না, বরং এটা চপার দিয়ে খুন করা। তখন অর্জুন এক প্রকার তার রুমে চলে যায়, মানে অফিসের রুমে। সে গিয়ে আবার তন্দ করে সব কটা ফাইল খুঁজতে লাগে, আর ওখান থেকে এই সিসিটিভি ক্যামেরা নিয়ে এসেছিল সেই ফুটেজটাও চালায়, কিন্তু ওই সিসিটিভি ক্যামেরাতে কোনো কিছু ধরা পড়ে না। তখন দেখতে পায় যে, তখন একটা জিনিস লক্ষ্য করে, যেই লাল গাড়িটা এসেছিল সেই লাল গাড়িটার কোনো নাম্বার ছিল না। যে ওই নাম্বারটা টেস্ট করবে যে মহিলাটা কে, সেটাও খুঁজতে পারে না, মানে বুঝতে পারে না, ওই লাল গাড়িটা চলে যায়। তখন সব জায়গায় ফোন করে বলতে যে এরকম লাল কালারের একটা গাড়ি, ও বলেছে যে এই গাড়িটাকে, লাল কালারের যাই গাড়ি দেখবে তাই গাড়িকে দাঁড় করাবে, দাঁড় করে সার্চ করবে, কিন্তু সেখানে তো নাম্বার তো বের করা সম্ভব হচ্ছে না। কোনো গাড়ির যদি নাম্বার না বের করা সম্ভব হয়, এবার পুলিশ তো আর পারে না যে অচেনা কোনো গাড়িকে দাঁড় করিয়ে দিতে, এভিডেন্স না থাকলে। সেটাও হাত পা বাঁধা ছিল, তাও এক প্রকার রিস্ক নিয়ে এই কাজটা করেছে। আরেকটা জিনিস দেখে যে সিসিটিভিটা হয়তো রাত 11:30 পরে ওটা বদলানো মিন্স ওই ফুটেজটা সেদিনের ফুটেজ না, ওই ফুটেজটা হচ্ছে আলাদা ফুটেজ। খুনি এইভাবেই খুনটা করেছে যে উনি বেরিয়েছে ওখান থেকে, বেরিয়ে ওই ফুটেজটাকে ডিলিট করে ওই আগের দিনের ফুটেজটা সেটা এমনভাবে এডিট করেছে যাতে পুলিশের চোখে ধরা না পড়ে। অনেকক্ষণ দেখার পরে খুঁটিয়ে অর্জুনটাকে বার করে এবারও ভাবতে শুরু করে যে ওই বাড়ির ভিতরেই কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তো আমি ওই বাড়িতেই গেলেই আমি সিসিটিভি ক্যামেরাটাকে খুঁজে পাবো, আর এই যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছিল সেটাকে খুঁজে পাবো।
ও আবার যায় ওই বাড়িতে, আবার সব যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সব কটার ফুটেজ চেক করে, কিন্তু কোথাও দেখতে পায় না, কোথাও দেখতে পায় না। শুধু দেখছে যে মেয়েটা ঢুকেছে কিন্তু মেয়েটা বেরায়নি। আর বাড়ির পিছনে, বাড়ির ডাস্টবিনে, বাড়ির উপরে, ছাদে, নিচে সব জায়গায় খোঁজ করে, এমনকি বাড়িতে সব জায়গায় গর্তও করে দেয় যে ওই ছুরিটা কোথাও পুঁতেছে কিনা বা কোথাও রেখেছে কিনা, কিন্তু দেখতে পায় না, ছুরিটা দেখতে পায় না। ওর জন্য এক প্রকার মাথার মানে সব কিছু ঘুরিয়ে যাচ্ছে যে কি হচ্ছে, কি হচ্ছে, এত দূর এসে কি কেসটা আমি ফলস খেয়ে যাব। এই করতে করতে সে এক প্রকার মানে নাজেহাল হয়ে সে পায়েলকে ফোন করে। যখনই পায়েলকে ফোন করে, পায়েলের ফোনটা সুইচ অফ, কন্টিনিউ সুইচ অফ। আর তখন তার কিছু সন্দেহ হয়। সে এক প্রকার ওখান থেকে বেরিয়ে পায়েলের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাটে গিয়ে দেখে যে ওখানে পায়েল নেই। আর বলে রাখি, পায়েল যেই রুমে থাকতো সেই রুমের চাবি একটা অর্জুনের কাছে থাকে। সেই চাবিটা দিয়ে ঘরে ঢুকে দেখে যে পায়েলের কোনো কিছু সেখানে নেই, কোনো জামা কাপড় বলো, মানে পুরো রুমটা ফাঁকা, পায়েল নেই। এক প্রকার অর্জুন ভাবে তাহলে কি তার বাবাকে পায়েলই মেরেছে? এগুলো কি সব সাজানো ছিল? এই যে চোখ, এই যে কান্না, এইগুলো কি সব আমাকে দেখানোর জন্য ছিল? এই কথাগুলো সব ভাবে, আর ভেবে নিজে বলে যে তাহলে আমি কি করব? যদি পায়েল তার বাবাকে মেরে থাকে, আমি আমার লাইফের প্রথম কেসটা আমি কি করব? আমি আমার প্রেমিকাকে বাঁচাবো নাকি আমি আমার কাজটাকে বাঁচাবো? সে এক প্রকার ভাবতে পারে না যে সে কি করবে। তার মাথার পুরো গোলমাল হয়ে যায় যে ও বুঝতে পারছে না যে কি করবে। পায়েল মেরেছে, এই করতে করতে ও ওই ঘরে একটা জিনিস পায়, একটা কাগজ। যখনই লক্ষ্য করে, কাগজে কিছু লেখা ছিল না, যখনই কাগজটা লক্ষ্য করে তখনই দেখতে পায় যে এই কাগজটা ও আগে কোথাও দেখেছিল, এই কাগজটা আগে কোথাও দেখেছিল, কিন্তু মনে করতে পারছে না। তারপরে ওর মনে পড়ে যে হ্যাঁ, এই কাগজটাই হচ্ছে আগের দিন মার্ডারের যেখানে হয়েছিল সেইখানে ওই কাগজটা পেয়েছিল। ওই কাগজটা তুলে আবার বাইক নিয়ে ওই রুমটা লক না করে চলে যায় তার অফিসে। অফিসে গিয়ে এভিডেন্স বক্স থেকে ওই কাগজটা বের করে আর কাগজটা মিলিয়ে দেখে যে একই জাতের কাগজ, আর কাগজটা একই। আর কাগজটা দেখবা ছেঁড়া, মানে যদি কোনো কাগজ ছেড়ো সেখান থেকে যেই আকারটা বের হয়, সেই কাগজ সেই দুটোকে যদি আবার একসাথে করো দেখবা ওটা আবার সমান হয়ে যাবে। ওটাকে ধরে বুঝতে পারে যে এই কাগজটাই পায়েলের ঘরে, আর এই কাগজটাই ওখানে। ওই কাগজে লেখা ছিল সত্য কখনো চাপা থাকে না, যতই দরজা বন্ধ থাকে। এই কথাটা যখনই পড়ে তখনই তার একটা জিনিস মনে পড়ে, পায়েলের মার কথা। পায়েলের মার নাম ছিল মণি। পায়েলের মা যখন মারা যায় তখন পায়েল বলেছিল যে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, আমার করার কোনো জায়গা ছিল না সেখানে, আমি মাকে বাঁচাতেও পারিনি। তাহলে কি পায়েলের মা মরে যায় আর সেই সত্যি কি পায়েল নেয় তার বাবার উপরে? এই জিনিসটা সে ভাবতে থাকে। আর তখনই তার কাছে ফোন আসে যে স্যার, মার্ডার ওয়েপন্সটা পেয়ে গেছি, মানে সে চপারটা পেয়ে গেছে যেটা দিয়ে মারে। তখনই অর্জুন বলে তুমি শিগগিরই সেটাকে নিয়ে আসো, সেটাকে ফরেন্সিকে পাঠানোর চেষ্টা করো। কনস্টেবলটা ফরেন্সিকে পাঠায়। প্রায় 7-8 ঘন্টার পরে তার রিপোর্টটা আসে, আর যেই রিপোর্টে সেটা লেখা ছিল সেটা দেখেই অর্জুনের মাথা ঘুরে যায়। ওই চপারের যেই ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে পায়েলের ডিএনএ ম্যাচ করেছে। তার মানে
অর্জুন ভাবছে তাহলে কি পায়েলই মেরেছে। আর সাথে সাথে ওই ঘরে আরেকটা জিনিসও পায়, পায়েলের একটা কানের দুল। আর আরেকটা কথা বলে রাখি, যখন ওই সকালে পায়েল যখন দেখা করতে এসেছিল ওর বাবার কাছে, তখনও ও খেয়াল করেছিল যে ওর একটা কানের দুল ছিল, একটা কানের দুল ছিল না। যখন কনস্টেবলটা ওখান থেকে কানের দুলটা নিয়ে এসে একে দেয়, তখন দেখে যে সেম রিংটা ও সেদিন সকালে পড়েছিল, আর একটা কানে ছিল না। এইবার ও বুঝতে পারে তাহলে এই খুনটাই পায়েল করেছে। ও এক প্রকার সিনিয়রকে বলে, স্যার আমি বাড়ি যাচ্ছি, আমার শরীরটা না ভালো লাগছে না। বলছে কেন, কি হয়েছে? বলছে স্যার ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি। তখন তার সিনিয়র বলছে ঠিক আছে যাও তুমি। ও ওই এভিডেন্সের যেই ফিঙ্গারপ্রিন্টটা, ওই রিপোর্টটা আর ওই কানের দুলটা ওটা জমা দেয়নি, ওটা নিয়ে চলে আসে তার বাড়িতে। অর্জুন যখন বাড়ি যায় তখন ভাবে আমি কি করব, আমি কি আমার ভালোবাসাকে বাঁচাবো নাকি আমার কাজটাকে বাঁচাবো। ও বুঝতে পারে না যে কি করবে। ও বুঝে গেছে যে পায়েলই তার বাবাকে মেরেছে, পায়েলই আসল দোষী। এটা যখন ভাবছে তখনই তার বাড়ির কলিং বেলটা বেজে ওঠে, আর সে নিচে যায়, গিয়ে দেখে পায়েল। পায়েল তাকে বলছে যে অর্জুন তুমি আমাকে অ্যারেস্ট করে নাও, আমি পালাতে গিয়েও পালাতে পারিনি, আমি আমার বাবাকে মেরেছি। তখন অর্জুন বলছে কেন, তুমি তোমার বাবাকে কেন মেরেছো? তখন পায়েল বলছে আমার মাকে আমার চোখের সামনে মারা হয়েছে, কোনো পুলিশ কেউ আমাকে হেল্প করেনি, কেউ সাহায্য করেনি, আমি সেই রাগের আগে আমি আমার বাবাকে মেরে ফেলেছি। এক প্রকার তখন অর্জুন তার প্রেমিকের কথা আর কিছু ভাবেনি, তার কাজটা কথাই ভেবে গেছে। সে তার সিনিয়রকে ফোন করে বলছে স্যার আমি খুনিকে পেয়ে গেছি, আপনারা লেডিস ফোর্স নিয়ে আমার বাড়িতে আসুন। এসে দেখে সেই খুনিটা আর কেউ না, সেটা অর্জুনের গার্লফ্রেন্ড। অর্জুন পায়েলকে নিজে হাতে পুলিশের হাতে তুলে দেয়, তাকে হাত করি পরিয়ে জেলে নিয়ে যাওয়া হয়। আর তখনই তার সিনিয়র বলে যে আমি বুঝতে পারছি না আমি তোমাকে কি বলবো, আমি তোমাকে শাবাশি দেব, আমি তোমাকে অভিনন্দন দেবো, নাকি আমি তোমার পাশে দাঁড়াবো। দেখো অর্জুন, একটা জিনিস, আমরা যেই কাজে আছি সেই কাজটাই আমাদের বড়। এখানে আমাদের বাড়ির লোক, আমাদের আত্মস্বজন যেটা ভুল করে সেটা ভুল। আমি তোমাকে একটা জিনিস বলছি যে তোমার লাইফের প্রথম কেস হয়তো তোমার নিজের প্রেমিকের উপর থেকে গেছে, কিন্তু তুমি কত সহজেই কেসটাকে বের করেছো। অর্জুন না এই কথাগুলি নিতে পারে না, সে মন মরা হয়ে যায়। প্রায় এর 2 দিন পরে অর্জুন যখন অফিসে বসে কাজ করছে, তখন একটা ফোন আসে যে স্যার আবার একটা খুন হয়েছে। যেই ফ্ল্যাটে খুন হয়েছে তার উল্টো দিকের ফ্ল্যাটেই একটা খুন হয়েছে, আর তিনিও ছিল কলকাতার নামি দামি ব্যবসায়ী। আর তারও সম্পর্কে এরকম পিছনে অনেক ব্যাক রেকর্ড আছে। আর খুনটা হয়েছে একই ক্যাটাগরিতে, একই প্যাটার্নে, সেই রাত্রেবেলায় রাত 10টার সময়। পুলিশ তখন সিসিটিভি ক্যামেরা চেক করে, আর চেক করে যেটা দেখতে পায় সেই ঠিক রাত 10টার সময় একই গাড়ি আর একই মেয়ে কালো কালারের কিছুটা পরে একইভাবে যাচ্ছে, আর বেল বাজিয়েছে, সেখান থেকে কেউ বেরিয়েছে, বেরিয়ে সেই মেয়েটা ঘরে ঢুকে গেছে, কিন্তু এই মেয়েটার বাইরে আসেনি। আর যেভাবে খুন হয়েছে সেটা একই ক্যাটাগরির খুন। দুটো ওয়াইনের গ্লাস ছিল, একটা লিপস্টিকের দাগ আছে। যে মরেছে তার দেহ শোয়া ছিল, চোখটা খোলা, তার পাশে একটা ছুরি ছিল, একটা চিরকুট। তখন অর্জুন ভাবে এই কাজটা পায়েলের হতে পারে না, কারণ পায়েল জেলে। তাহলে পায়েলকে আমাকে মিথ্যে কথা বলছে।
তখন অর্জুন ভাবে যে কেসটা কি আদৌ শেষ হয়েছে এখানে, নাকি এটা সবে শুরু। তো বন্ধুরা, তোমরা যদি জানতে চাও যে এই কেসটা কি হলো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে রেখো। আর যত তাড়াতাড়ি পারবো এই নেক্সট কেসটা নিয়ে আমি আসবো তোমাদের সাথে, অর্জুনকে নিয়ে। শুভরাত্রি।